নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সৌমেন। আর আপনারা দেখছেন দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আছে দ্য স্মার্ট ভিডিওস নামে। তো গতকালই অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার সম্পূর্ণ বাংলায় ফর্ম প্রকাশিত হয়েছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা আজ আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে দেখাবো। সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তো কালকেই আমাদের ফেসবুক পেজে যে 12 পাতার পিডিএফ সেটার লিংক এবং 12 পাতার ফর্মের স্ক্রিনশট ফেসবুক পেজে দিয়েছিলাম। সেখান থেকে অনেকেই ফর্মটা দেখেছেন, অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে এই 12 পাতার ফর্ম কীভাবে ফিল আপ করবো। তো এখানে আপনার সম্পূর্ণ পারিবারিক তথ্য সংগ্রহের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেয়া আছে। সেটা ফর্মটা ফিল আপ করার আগে খুব সুন্দরভাবে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ফর্ম ফিল আপ করা শুরু করবেন এবং ভিডিওটি দেখে নিন। ভিডিওটি দেখার পর আশা করি ফর্ম ফিল আপ করায় আপনাদের অনেক সুবিধা হবে। আমি সৌমেন, আর আপনারা দেখছেন দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আছে দ্য স্মার্ট ভিডিওস নামে। যদি সেটি ফলো না করে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সহজেই ফলো করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটি আমরা ফিল আপ করবো। ফিল আপ করার আগে ফর্মটা আমি ভালো করে পড়ে নিতে বলেছি। দেখুন কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে 3টে কলামে দেওয়া আছে, বিভাগ বা ক্ষেত্র, বিকল্প বা ইনপুট এবং নির্দেশনা। প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে পড়ে তারপরে ফিল আপ করবেন। একদম সম্পূর্ণ বাংলা লেখা আছে। তো ফার্স্ট আছে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের যে প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তার পুরো নাম লিখবেন এখানে। অবশ্যই আধার কার্ড অনুযায়ী, কারণ আপনার ফর্মটা ফিল আপ করার পর পিডিএফটা দেওয়ার সময় আধার কার্ডের জেরক্স দিতেই হবে। এবং জন্ম তারিখ, জন্ম তারিখ কীভাবে দেবেন, দিন মাস বছর যে ফরম্যাটে আছে। কারো যদি 17ই এপ্রিল 1990 হয় তাহলে 17/4/1990 এইভাবে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে কি দেওয়া আছে, পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধান যদি পুরুষ হন তাহলে পুরুষ দেবেন, মহিলা হলে মহিলা দেবেন, আর যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে অন্যান্য দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে যে 12 ডিজিটের আধার নাম্বার আছে সেটা ফিল আপ করবেন। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটা সেটা এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কি লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায় দিতে হবে। অর্থাৎ আপনার পরিবারে যদি 4 জন হয় তাহলে পরিবারের সদস্য এখানে 4 দেবেন। ঠিকানা, এটা স্থায়ী ঠিকানা আপনি, অর্থাৎ যেখানে বসবাস করেন স্থায়ীভাবে সেই ঠিকানা আপনাকে এইভাবে দিতে হবে। বাড়ির নাম্বার, তারপরে যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড, এগুলো প্রত্যেকটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এরপরে আপনার যোগাযোগ নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা আছে, বিশেষত এখানে পরিবারের প্রধানের আধার নাম্বারের সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকল সদস্যের, আপনার যে পরিবারের ইনফরমেশন দিচ্ছেন এখানে, যদি আপনার পরিবারে 4 জন থাকে বা 5 জন থাকে, যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস এখানে ঠিকঠাকভাবে দিতে হবে। প্রথমে আছে পরিবারের প্রধান, তার নাম, সদস্য মানে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। প্রধান তাহলে তার স্বামীর নাম এবং আধার নাম্বার, এখানে জন্ম তারিখ, লিঙ্গ সব কিছু দিতে হবে। এরপরে এই দিকটা দেখে নিন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, যদি কোনো পরিবারের সদস্য 5 বছরের কম হয় তাহলে আধার নাম্বারের জায়গায় আপনি এনে দিয়ে দিবেন, অর্থাৎ নট অ্যাভেলেবেল। সদস্যদের যে ইনফরমেশনগুলো সদস্য 3, সদস্য 4, সদস্য 5 অবধি দেওয়া আছে সেইগুলো আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। এরপরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, প্রাপ্তবয়স্ক মানে বুঝতেই পারছেন। এবং এখানে কিন্তু
যে নির্দেশনা 3 নম্বর কলামে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইভাবে বাকি সদস্য যেগুলো কিন্তু প্রাপ্তবয়স্ক সদস্য তাদের ইনফরমেশনগুলোই দেবেন। 11 নম্বর যে ইনফরমেশন এপিক অর্থাৎ ভোটার কার্ডের যে ইনফরমেশন, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ ভোটার কার্ডে যে পার্ট নম্বর থাকে সেই পার্ট নম্বর কিভাবে দেখতে হয়, যে ভোটার স্লিপ দিয়েছিল সেখানে পার্ট নম্বর দেওয়া ছিল, বা আপনার ভোটারের যে ওয়েবসাইট ইসিআইয়ে গিয়ে আপনার পার্ট নম্বরটা দেখে নেবেন, সেখানে কিন্তু আপনার পার্ট নম্বর দেওয়া থাকে। প্রথমে আছে সদস্য 1, তার ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্র, কোন বিধানসভার অন্তর্গত এবং তার পার্ট নাম্বার বা অংশ নাম্বার এখানে লিখতে হবে। বাকি সদস্যদের একই রকমভাবে ফিল আপ করতে হবে। এরপরে আছে 12 নম্বরে বিভাগ, আপনি কোন কাস্টের অন্তর্গত। যদি জেনারেল হন মানে তাহলে আপনাকে অসংরক্ষিত বা ইউআর দিতে হবে। বাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হলে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি বা পিভিটিজি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, যেটা হবে সেটা আপনাকে সব ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এবং এখানে কিন্তু আপনি যদি কাস্টের হন, যে কাস্টের অন্তর্গত, সেখানে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে ফর্মের সঙ্গে। জেনারেল হলে কিছু দেওয়ার দরকার নেই। এরপরে বলেছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার রেশন কার্ডের ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনার কি ধরনের কার্ড। আপনার যে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডটা আছে সেখানে দেখবেন উল্লেখ থাকে রেশন কার্ডের আইডি, সেখানে কিন্তু আপনার রেশন কার্ড কী ধরনের সেটা বুঝতে পারবেন। সেইটা বক্সে টিক দেবেন। যদি পিএইচএইচ হয় তাহলে পিএইচ দেবেন, বা এওয়াই যেটা হবে সেটা দিতে হবে, বা ভর্তুকিহীন কার্ড হলে সেই বক্সটাই ক্লিক করতে হবে। তো আমাদের ক্ষেত্রে পিএইচএইচ, তো আমি পিএইচএইচ ইনফরমেশনটায় ক্লিক করব আর এখানে হ্যাঁ দেব। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না। রেশন তুলে থাকলে হ্যাঁ করবেন। আপনার এবার সম্পদ অর্থাৎ আপনার যে বাড়ি আছে সেই বাড়ি এবং যদি গাড়ি থাকে তার ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। বাড়ির ধরন বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। পারিবারিক জমির মালিকানা, এখানে কিন্তু পারিবারিক জমির মালিকানার এখানে কি কি বলেছে আপনার দেখুন। রেজিস্ট্রেশন, এরপরে আছে পারিবারিক জমির মালিকানা, এখানে হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন যদি আপনার জমি থাকে, এবং জমির যে সকল ইনফরমেশন এখানে কি কি আছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি এখানে কিন্তু আপনাকে দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত হয় সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে, সংখ্যায় লিখবেন। এরপরে যানবাহনের ইনফরমেশন আছে, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন কতগুলো গাড়ি আছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে গাড়ি থাকলে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁ দিয়ে বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির আছে, প্রথমে সরকারি হলে সরকারি দেবেন, বেসরকারি হলে সরকারি দেবেন। এরপরে আপনার বিমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। এরপরে আছে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, প্রত্যেকের ক্ষেত্রেই যদি থাকে অবশ্যই ফিল আপ করবেন, না থাকলে এখানে না করে দেবেন, তাহলে দেওয়ার দরকার নেই। স্বাস্থ্য বিমা যদি থাকে। কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাহলে যদি প্রদান করেন হ্যাঁ করবেন, না করলে না। হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান নাম্বার প্রত্যেকের উল্লেখ করতে হবে যারা যারা ইনকাম ট্যাক্স দেয়। এরপরে কর্মসংস্থান, আপনি কি ধরনের কাজ করেন সেটা পরিবারের প্রধানের প্রথম ইনফরমেশনটা দিতে হবে। কি আছে সরকারি ক্ষেত্রে, মানে আপনি যদি গভর্নমেন্ট জব করেন তাহলে সরকারি ক্ষেত্রে দেবেন, ক্ষেত্রে অর্থাৎ কোম্পানি বা প্রাইভেট জব করলে সেটা আপনাকে এখানে দিতে হবে। আর যদি অন্যান্য ক্ষেত্রে হয় পরিযায়ী শ্রমিক বা বেকার, যেটা হবে আপনাকে সেটা টিক চিহ্ন দিতে হবে।
এরপর সদস্য 1, সদস্য 2, বাকি সদস্যগুলোর একই রকমভাবে আপনাকে টিক চিহ্ন দিয়ে ফিল আপ করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা আপনার দুটো ইনফরমেশনই দিতে হবে এবং সংখ্যায় লিখতে হবে। 4 জনের যদি 2 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য হয় তাহলে 2 দেবেন, আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য হলে সেখানে 2 দেবেন। যেটা আপনার সেটা আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। পরিবারের প্রধান প্রথমে শিক্ষিত হলে শিক্ষিতটা দিবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে লিখতে হবে। মাধ্যমিক হতে পারে, সেটা এইচএস হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে, বা কেউ পিএইচডি করেও থাকতে পারে, তাহলে সেটা দিতে হবে। এবার সদস্য 1, সদস্য 2 বাকিদের ক্ষেত্রেও একই রকমভাবে ফিল আপ করতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হলে যদি হয় তাহলে হ্যাঁ দেবেন এবং যিনি এই পদ রয়েছে তার সদস্য নাম্বার দিতে হবে, না হলে কিচ্ছু দিতে হবে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি সরকারি পেনশনভোগী হয় তার সদস্য নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় সেটা অঙ্কে দিতে হবে। আপনার কারো যদি পারিবারিক বার্ষিক আয় 1 লাখ হয় তাহলে এখানে 1 লাখ লিখবেন, 2 লাখ হলে 2 লাখ, 5 লাখ হলে 5 লাখ, যত দেবেন সেটা বার্ষিক আয় মানে বছরে আয় বলেছে। কিন্তু সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধানের দিতে হবে, তারপর বাকি সদস্যদের। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যেটা আছে সেটা আপনাকে দিতে হবে পরিবারের প্রধান এবং বাকি সদস্যদের ক্ষেত্রে। অনেকের কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। বাকি সদস্যদের ক্ষেত্রেও একই রকমভাবে ফিল আপ করতে হবে। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে। প্রথমে পরিবারের প্রধান, তারপর বাকি সদস্যদের একই রকমভাবে ফিল আপ করতে হবে, আর না হলে না করে দেবেন বক্সে। এরপরে বলেছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার বাড়িতে বাচ্চাগুলো কোথায় পড়ছে সেই সকল শিশুর সমস্ত ইনফরমেশন দিতে হবে। প্রথমে আছে শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি স্কুলে পড়লে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত হলে বা বাকি বেসরকারি বিদ্যালয়ে যদি পড়ে তাহলে বেসরকারি বিদ্যালয়ে দেবেন। বাকি শিশু সদস্য যদি একের একাধিক থাকে, 2, 3 যা থাকবে সেটা আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, প্রত্যেকটা শিশুর টিকাকরণ যদি শুরু হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে টিকাকরণ করা হয়নি এই বক্সে টিক দেবেন। বাকি শিশুগুলির ক্ষেত্রে দিতে হবে। টিকাকরণ কার্ড আইডি দিতে হবে যদি হ্যাঁ দিয়ে থাকেন। এরপর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ সরকারি প্রকল্প আপনি অন্যান্য যে সরকারি প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু কোন প্রকল্পে পরিবারের প্রধানের প্রথমে উল্লেখ করতে হবে। যদি পেয়ে থাকে হ্যাঁ, না থাকলে তো দেওয়ার দরকার নেই, হ্যাঁ হলে কোন কোন প্রকল্পে টাকা পেয়েছেন সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। বাকি সদস্য 1, সদস্য 2, সদস্য 3 আপনার বাড়ির যত সদস্য আছে প্রত্যেকের ইনফরমেশন যদি হ্যাঁ হয় তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা অফিসার ফিল আপ করবে, এটা আপনার নয়। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ঘোষণা সমিতি অর্থাৎ ডিক্লারেশন পার্ট। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মত হতেই হবে, আপনাকে টিক চিহ্ন দিতে হবে, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, তারপরে আপনার স্বাক্ষর করতে হবে। যেহেতু বাংলায় ফর্মটি ফিল আপ করছেন বাংলায় স্বাক্ষর করবেন এবং এই ফর্মটি যাচাইযোগ্য বলেছে। আপনি যে পুরো ফর্মটা ফিল আপ করলেন এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা আপনার বাড়িতে যে বিএলও আসবে বা বুঝতেই পারছেন ফর্ম ফিল আপ করার সময়
এই নির্দেশনা অংশে যে বলা ছিল সেই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু দিতে হবে। যেমন টিকাকরণের ক্ষেত্রে কোনো সামাজিক প্রকল্পের ইনফরমেশন যদি দিয়ে থাকেন, তাহলে সেগুলো কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করার হার্ড কপির সঙ্গে দিতে হবে। এটা সম্পূর্ণ অফলাইনে ফিল আপ হচ্ছে, অনলাইনে হলে সেখানে আপনাকে আপলোড করতে হবে। তো অনলাইন ফর্মটি যখন আসবে আমরা অনলাইনে বলে দেব। এরপরে এই এন্ড অফ ফর্মে আছে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ। এটা যেখানে জমা দেবেন তারা এই পার্টটুকু কেটে আপনাকে আপনার যে ইনফরমেশন আছে এটা ফিল আপ করতে হবে। অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করছে আমি, শহর, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, জেলা, সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এই পার্টটা ফিল আপ করতে হবে। কোন তারিখে ফর্ম ফিল আপ করছেন, কোন জায়গায় ফিল আপ করছেন, স্বাক্ষর করতে হবে, আপনার নাম দিতে হবে এবং অফিসার যেটা এটা গ্রহণ করছে তার ডেজিগনেশন এখানে দিতে হবে, অর্থাৎ তিনি কোন পদে কাজ করছেন। তো আশা রাখছি এই ফর্ম ফিল আপের প্রসেসটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে।